হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ সরল দোলগতি চ্যাপ্টারের প্রবলেম সেট ওয়ানের পার্ট 2 হবে। এর আগে আমরা পার্ট 1-এ 1 থেকে 10 পর্যন্ত প্রবলেমগুলো দেখেছিলাম। আজকে তারপর থেকে হবে। তাহলে দেখো, প্রবলেম সেট 1-এর যে 11 নম্বরের প্রবলেম সেটা বলেছে সরল দোলগতি সম্পন্ন একটি কণার গতি সমীকরণ 3a + 27x = 0। দেখো বলেছে 3a + 27x এটা ইকুয়াল টু কত? 0। এটা যদি হয় তাহলে ওই সরল দোলগতি সম্পন্ন কণাটার কৌণিক গতিবেগ কত হবে? দেখো, এই যে ওমেগা থাকে, ওমেগাটাকে বলা হয় কি তোমার কৌণিক গতিবেগ। তাহলে এই ওমেগার ভ্যালু আমাদেরকে কি করতে হবে? বার করতে হবে। তাহলে দেখো কিভাবে বার করতে হয়। আমরা জানি সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে তার যে সাধারণ রূপ a = কি হয়? -ω²x। এটা আমরা জানি যে এখানে ওমেগা যেটা, সে ওমেগাটাকে কি বলা হয়? কৌণিক গতিবেগ। তাহলে দেখো এইটাকে আমরা কি ওইভাবে প্রকাশ করব। তাহলে দেখো 3a এটা = কত? -27x বা a = দেখো -9 × কত? x। তাহলে দেখো এটাকে তুমি এরকম লিখতে পারো, a = কত? -9 আছে, তার মানে 3² × x। এবার এইটার সঙ্গে এইটা কম্পেয়ার করো তুমি। তাহলে এখানে দেখো ওমেগা এটা = কত? 3। তাহলে এইটা হবে কি ওই সরল দোলগতি সম্পন্ন কণাটার তোমার কৌণিক গতিবেগ, এবং কৌণিক গতিবেগের যে ইউনিটটা হয় সেটা হচ্ছে কি রেডিয়ান/সেকেন্ড। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ওই সরল দোলগতি সম্পন্ন কণাটার কৌণিক গতিবেগের রাশিমালা। ঠিক আছে? এরপরে 12 দেখো, 12 যেটা বলেছে একটি সরল দোলগতিযুক্ত কণা তার বিস্তারের প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে। তাহলে দেখো, একটা সরল দোলগতি সম্পন্ন কণা তার যে বিস্তার, তার কি প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে। তাহলে আমরা জানি যে একটা কণা যদি প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে তাহলে তার সরণের সমীকরণ কি হয়? x = a cos ωt। এটা আমরা জানি। ঠিক আছে? এবার বলে দিয়েছে কণাটির দোলনকাল t হলে যাত্রা আরম্ভের t/12 সময় পরে তার গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত কত হবে? তাহলে দেখো, এবার এখানে লেখো প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে, প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে কণার সমীকরণ হয় x = a sin ωt। এটা দেখো আমরা লিখতে পারি x = a sin 2π/T × কত? স্মল t। ঠিক আছে? এইবার দেখো এখানে ওর যে যাত্রা শুরু করার পরে যে সময় সেটা বলে দিয়েছে কত? t/12। তাহলে t/12 যদি হয় ওই সময়টা, তাহলে x = দেখো a sin 2π/T × কত? t/12। তাহলে tt কাটছে, এটা কাটলে কত? 6। তাহলে a sin π/6 এটা আসবে। sin π/6 এর ভ্যালু কত? sin π/6 এর যে ভ্যালু, সেই ভ্যালুটা তুমি বসিয়ে দাও, তাই তো? ও সরি, এখানে প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তার মানে এর সমীকরণটা হবে তোমার cos দিয়ে। ঠিক আছে? তাহলে cos ωt। তাহলে এগুলো সব cos বসিয়ে দাও। তাহলে cos হয়ে গেল, এটাও cos। তাহলে cos π/6 তার যে ভ্যালু সেটা কত হয়? দেখো হয় √3/2। ঠিক আছে? তাহলে সরল দোলগতি সম্পন্ন ওই কণাটার যে সরণ সেটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো তার কাইনেটিক এনার্জি, যেটা আমরা জানি E কে যদি আমরা ধরি, তাহলে কাইনেটিক এনার্জি = কত? 12m ω² × ফর্মুলা কি ছিল? a² - x²। তাহলে দেখো 12m ω² a² - x², তার মানে a² × কত? 3/4। তাহলে এটা করলে দেখো আসবে 12m ω² × 1/4 a²। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি সরল দোলগতি সম্পন্ন কণাটার গতিশক্তির রাশিমালা। এবার আমরা স্থিতিশক্তি বার করব। EP এটা = কত হবে? 12m ω² × x², এটাই ফর্মুলা। তাহলে দেখো 12m ω² × a² × 3/4।
তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, দুটো আমরা পেলাম। এবার এখানে বলেছে গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত কত হবে। তাহলে দেখো অতএব এই ইকে বাই ইপি এটা ইকুয়াল টু কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু 1/4, আর নিচে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এখানে কত 3/4। তাহলে দেখো এইগুলো সব কেটে যাচ্ছে, কত আসছে 1/3। অতএব দেখো ইকে বাই ইপি এটা ইকুয়াল টু কত, ইকে ইস টু করে দাও, তাহলে ইকে ইস টু ইপি এটার সমান কত আসছে 1:3। তাহলে যাত্রা শুরু করা T/12 পরে তার যে গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত হবে কত, 1:3। বোঝা গেল? এবার দেখো যেটা এটা 13টা বলেছে সরল দোলগতি সম্পন্নকারী একটি বস্তুকণার গড় গতিশক্তি নির্দিষ্ট সময় অবকাশের গড় স্থিতিশক্তির সমান, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে কি বলেছে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর বা সময় পরে বা নির্দিষ্ট সময় অবকাশে তার স্থিতিশক্তির কি সমান হবে, গতিশক্তিটা নির্দিষ্ট সময় অবকাশ পরে তার স্থিতিশক্তিটা সমান হবে। তাহলে দেখো আমরা জানি সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে তার যে গতির সমীকরণ আমরা জানি, যদি সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে কত হয়, x = a sin ওমেগা t, আর প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে কত হয়, x = a cos ওমেগা t হয়। তাহলে তুমি ধরে নাও যে একেবারে সাম্যাবস্থা থেকেই কি যাত্রা শুরু যদি করে, তাহলে x = কি হয়, a sin ওমেগা t। তাহলে এখান থেকে দেখো এর ভেলোসিটি v = কত হবে, dx/dt, এটা ইকুয়াল টু দেখো a ওমেগা ইন্টু কস ওমেগা t, এটা আমরা আগে দেখেছি। তাহলে গতিশক্তি ইকে যদি আমরা ধরি তাহলে এটা কত হবে, হাফ এম ওমেগা স্কোয়ার, আচ্ছা এটা ছিল তোমার হাফ এম ভি স্কোয়ার, মনে পড়ছে? তাহলে সরল দোলগতি সম্পন্ন একটা কণার, যে কোনো একটা কণার গতিশক্তির রাশিমালা কী হয়, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এইবার এখানে দেখো ভি এর ভ্যালু এইটা বসিয়ে দিলে কি আসবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু দেখো কত আসবে, কস স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে? তাহলে এটা আমরা কি পেলাম, সরল দোলগতি সম্পন্ন কণাটার গতিশক্তি। তারপরে দেখো স্থিতিশক্তি আমরা যেটা জানি ইপি, এটা ইকুয়াল টু কি হয়, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিলে কত আসবে, দেখো হাফ কি আসছে, এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু কত হবে, সাইন স্কোয়ার ওমেগা টি। এবার এখানে যেটা বার করতে বলেছে যে নির্দিষ্ট সময় অবকাশে গড় স্থিতিশক্তি এবং গড় কি গতিশক্তি সেটা সমান দেখাতে বলেছে। তাহলে এইটা দেখো গতিশক্তির রাশিমালা, আর এইটা হচ্ছে কি স্থিতিশক্তির রাশিমালা। এবার এখানে দেখো এইটা কি আছে, সাইন স্কোয়ার ওমেগা টি, এটা হচ্ছে কস স্কোয়ার ওমেগা টি। তাহলে দেখো এখানে এই হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, আবার এখানেও দেখো যেটা আছে সেটা কি কনস্ট্যান্ট। তাহলে এখানে গড় বলতে তোমার একটা পূর্ণ চক্রে যদি তোমার নেওয়া হয়, তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার ক্ষেত্রে দেখবো আমরা লেখচিত্র এরকম দেখেছিলাম। সেখানে তোমার স্থিতিশক্তি রাশিমালা একরকম ছিল, এমনি স্মরণের রাশিমালা এটা ছিল। স্থিতিশক্তি এবং লেখচিত্র দেখবে আমরা এইরকম পেয়েছিলাম, তাই তো? তাহলে এখানে দেখো এই সরল দোলগতি সম্পন্ন কণাটার যে স্থিতিশক্তি এবং গতিশক্তি কখনো কখনো কি কম কখনো বেশি এরকম হয়েছে। তাহলে গড় মানে কি, একটা পূর্ণ পর্যায়ে তার আমরা কি করব, মানে টোটাল মানটা নিয়ে ওর যে পর্যায়কাল সেটা দিয়ে কি ভাগ করে দেব। ঠিক আছে? তাহলে সেটাকে বলা হচ্ছে কি গড় মান। আরেকবার বলছি ভালো করে শোনো, গড় মান মানে হচ্ছে একটা পূর্ণ পর্যায়ে আমরা মোট যত মান হচ্ছে সেটা নিলাম, দিয়ে সেই মোট মানকে ওর পর্যায়কাল দিয়ে কি ভাগ করে দিলাম। তাহলে সেইটা তোমার অ্যাকচুয়ালি হয় তোমার এরকম যে ইন্টিগ্রেশান 0 টু টি। দেখো ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি যোগ করা। তাহলে শুরু থেকে টি পর্যন্ত, অর্থাৎ 0 টাইম থেকে t
টি টাইম পর্যন্ত কি আমরা টোটাল মানটা বার করলাম। টোটাল মানটা বার করতে গেলে আমাকে কি ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যদিও তোমাদের সিলেবাসে এখনও হয়নি, তাহলে জাস্ট এই জায়গাটা তোমরা মাথায় রাখলে হবে যে ইন্টিগ্রেশন 0 টু টি, এখানে দেখো কি আছে কস স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি। এবার এইটাকে টোটাল যে পর্যায়কাল সেই পর্যায়কাল দিয়ে কি ভাগ করে দিলাম। ভালো করে দেখো কস স্কোয়ার ওমেগা টি ডিটি কীভাবে আসছে দেখো, সরল দোলগতি সম্পন্ন একটা কণার এটা দেখো গতিশক্তি। তাহলে গতিশক্তির লেখচিত্র এরকম ছিল। দেখো এইখানে যদি তুমি যে কোনো একটা অংশ নাও, তাহলে এইখানে সেই অংশটা হচ্ছে ধরো খুবই ক্ষুদ্র একটা অংশ। এবার সেই ক্ষুদ্র অংশটার ক্ষেত্রে আমরা কি ওই কস স্কয়ার ওমেগাটা নিলাম। এবার যদি টোটালটার ক্ষেত্রে বার করতে বলি, দেখো টোটালটা মানে কি অনেকগুলো এরকম ছোট 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 কি সমষ্টি। তাহলে টোটালটা আমরা বার করতে গেলে তখন কি করব, ইন্টিগ্রেশনের সাহায্যটা আমরা নেব। ক্লিয়ার? এইবার ওখানে টোটালটা বার করলাম, দিয়ে তাকে টোটাল যে টাইম সেটা দিয়ে কি ভাগ করে দিলাম। এবার এইটা দেখো তাহলে কি আসবে 1/t ইন্টু 0 টু টি, এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো 1/2 ইন্টু 2 কস স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি। দেখো কস স্কোয়ার ওমেগা টি ইন্টিগ্রেশন করতে পারবো না আমরা, ওই জন্য আমরা কীভাবে করছি দেখো। তাহলে এটা দেখো t/1/2t ইন্টু ইন্টিগ্রেশন 0 টু টি। দেখো 2 কস স্কোয়ার ওমেগা টি, সেটার আবার করলে 1 প্লাস কস 2 ওমেগা টি। ঠিক আছে, এটা হলো। তাহলে এইটা ইকুয়াল টু দেখো 1/2t ইন্টু ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে ডিটি আছে 0 টু টি হলো। তাহলে দেখো এইটা ডিটি প্লাস ইন্টিগ্রেশন 0 টু টি কস 2 ওমেগা টি ডিটি, এটা লিখতে পারি আমরা। ভালো করে দেখো, এইবার এখানে এইটার কি ইন্টিগ্রেশন যদি করো, তাহলে দেখো 1/2t এখানে থাকলো। ঠিক আছে, এবার এখানে দেখো ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি আছে। তাহলে ডিটির ইন্টিগ্রেশন করলে কি হয়, টি হয়, আর লিমিটটা কত 0 থেকে টি প্লাস দেখো কস 2 ওমেগা টি আছে। কস 2 ওমেগা টি যদি তুমি ওইটার ইন্টিগ্রেশন করো, তাহলে তোমার আসবে সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা, আর লিমিটটা হচ্ছে 0 টু টি। ঠিক আছে, এইবার তুমি এখানে লিমিটটা বসিয়ে দাও। তাহলে লিমিটটা যদি বসাও তাহলে কি আসছে দেখো, লিমিট বসানোর নিয়ম হচ্ছে সবসময় কি আপার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু দেখো 1/2t ইন্টু এটা দেখো টি এর জায়গায় টি মাইনাস 0, মানে দেখো টি হয়ে গেল প্লাস এটা দেখো কি আসবে সাইন 2 ওমেগা ইন্টু টি এর জায়গায় কি এইটা বসাও তুমি ক্যাপিটাল টি বাই এখানে দেখো কত 2 ওমেগা থাকলো। ওকে, এইবার দেখো এরপরে লোয়ার লিমিট যদি তুমি বসাও, আমরা জানি সাইন 0 কি 0 হয়, তাহলে ওইটার বসাচ্ছি না। তাহলে এইবার এইটা দেখো কি আসছে 1/2t ইন্টু টি প্লাস, এবার এখানে দেখো আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু কত 2π/, ক্যাপিটাল টি, এটা জানি। তাহলে এইবার এখানে দেখো তুমি ক্যাপিটাল টি এর জায়গায় যদি বা ওমেগার জায়গায় 2π/t বসাও, তাহলে দেখো এটা বসালে কি আসছে, তাহলে দেখো ওমেগা টি এটা সমান কত 2π। তাহলে ওমেগা টির জায়গায় যদি তুমি 2π বসিয়ে দাও, তাহলে কি আসবে দেখো সাইন 4π চলে আসবে, আর সাইন 4π এর যে ভ্যালু সেটা কত হয় 0 হয়। তাহলে আলটিমেট এই যে মানটা ওটাও কত আসবে 0 আসবে। ভালো করে আরেকবার দেখো, ওমেগা টি এখান থেকে ইকুয়াল টু 2π, তাহলে এই ওমেগা টির জায়গায় তুমি 2π বসিয়ে দিলে কত হয়ে যাবে, আর একটা 2 আছে তাহলে 4π, তাহলে সাইন 4π এর যে ভ্যালু সেটা কত 0। তাহলে আলটিমেট এইটার ভ্যালু কত আসছে হাফ। অর্থাৎ একটা পূর্ণ পর্যায়ে এই কস স্কয়ার ওমেগা টির যে গড় মান সেটা তোমার কত হবে, হাফ হবে। এবং একটা পূর্ণ পর্যায়ে সাইন স্কোয়ারেরও যদি তুমি গড় মান বার করো, তাহলে সেটা কত আসবে, হাফ আসবে। তাহলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি যে একটা পূর্ণ পর্যায়ে এখানে বা একটা নির্দিষ্ট সময় অবকাশে ইপি যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা কত হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু কত 1/2। ঠিক এখানেও দেখো
তাহলে এইটা হচ্ছে কি অ্যাভারেজ যে মান, সেই অ্যাভারেজ মানটা। তাহলে এটা ইকে তার অ্যাভারেজ মান, এটা সমান কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু কত, দেখো হাফ। তাহলে সরল দোলগতি সম্পন্ন একটা কণার একটা নির্দিষ্ট সময় অবকাশে তার দেখো স্থিতিশক্তির যে মানটা গড় মান এবং গতিশক্তির যে গড় মান সেটা কি হচ্ছে, পরস্পর সমান হচ্ছে। বোঝা গেল? তাহলে এটা ভালো করে মাথায় রাখবে যে একটা নির্দিষ্ট সময় অবকাশ পরে সরল দোলগতি সম্পন্ন একটা কণার স্থিতিশক্তি এবং গতিশক্তির যে গড় মান সেটা সবসময় কী হবে, সমান হবে। এবং এই গড় মানটাও ভালো করে মাথায় রাখবে। গড় মানটা কত আসলো, 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটা হচ্ছে কি গড় মান, ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে 14টা দেখো। 14টা যেটা বলেছে 5 গ্রাম ভরের একটি কণা সরল দোলগতিতে কম্পিত হচ্ছে, মধ্য অবস্থান অতিক্রমের সময় তার বেগ 10 সেন্টিমিটার/সেকেন্ড হলে মোট যান্ত্রিক শক্তির মান কত হবে। তাহলে দেখো এখানে বলে দিয়েছে এম, এটা সমান কত, 5 গ্রাম। ঠিক আছে, আর যেটা বলে দিয়েছে মধ্য অবস্থান অতিক্রম করার সময় তার গতিবেগ। দেখো আমরা থিওরি পড়ার সময় দেখেছি যে সরল দোলগতি সম্পন্ন একটা কণা মধ্য অবস্থান যখন অতিক্রম করে, অর্থাৎ মধ্য অবস্থান অতিক্রম করলে তার এক্স ইকুয়াল টু কত, 0, এবং সেখানে আমরা দেখেছি তার যে ভেলোসিটি তার মানটা কি ম্যাক্সিমাম হয়, এবং মধ্য অবস্থান অতিক্রম করার সময় তার যে ভেলোসিটি ভি, এটা সমান আমরা কি জানি, ওমেগা এ। এবার এখানে দেখো কোশ্চেনে যেটা বলেছে মধ্য অবস্থান অতিক্রম করার সময় তার কি ভেলোসিটিটা বলে দিয়েছে, সেটা কত দেখো বলে দিয়েছে 10 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে দেখো 10 ইকুয়াল টু কী হবে, ওমেগা এ হবে। এবার বার করতে কি বলেছে, তার যান্ত্রিক মোট যান্ত্রিক শক্তি। তাহলে দেখো মোট যান্ত্রিক শক্তি ই ইকুয়াল টু ফর্মুলা কী ছিল, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু কত, এ স্কোয়ার। তাহলে দেখো এটাকে হাফ এম, এখানে ওমেগা এ পুরোটা স্কোয়ার লেখা যাবে। এটা ইকুয়াল টু দেখো হাফ ইন্টু এম এর ভ্যালু কত, 5, ওমেগা এর ভ্যালু কত, 10, তার স্কোয়ার মানে কি 100 হয়ে গেল। তাহলে এটা কাটলে কত, 50, এটার সমান হচ্ছে 250। ঠিক আছে, তাহলে সরল দোলগতি সম্পন্ন ওই কণাটার যে মোট যান্ত্রিক শক্তি সেটা কত আসবে, 250 কী হবে। তাহলে যেহেতু সিজিএস পদ্ধতিতে আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে শক্তির যে একক সেটা কি তোমাকে বসাতে হবে, এবং সেটা হচ্ছে কি আর্গ। এরপরে 15টা দেখো। 15টা কি বলেছে, সাম্যাবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরত্বে একটি সরল দোলগতিযুক্ত কণার গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত 3:2, কণাটির দোলনের বিস্তার কত। তাহলে দেখো সাম্যাবস্থা থেকে 2 সেন্টিমিটার পরে তার কি বলে দিয়েছে, বিস্তার গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত বলে দিয়েছে। দেখো সাম্যাবস্থা থেকে 2 সেকেন্ড মানে কি, এক্স ইকুয়াল টু কত, 2 সেন্টিমিটার। ঠিক আছে, আর তাহলে গতিশক্তি কত হবে, ইকে এটার সমান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস দেখো 2 স্কোয়ার মানে কি 4 হয়ে গেল। আর পোটেনশিয়াল এনার্জি ইপি এটার সমান কত, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ছিল, তার মানে এটা কত হয়ে গেল, 4। এবার এই দুটোর অনুপাতটা কি বলে দিয়েছে, কত, 3:2। তাহলে অতএব দেখো হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 4 বাই হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু 4, এটার সমান কত, 3/2। হাফ এম ওমেগা স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ারকে কেটে দাও, তাহলে কি আছে, 2 এ স্কোয়ার মাইনাস 8, এটার সমান কত, 12। দেখো কোনাকুনি গুণ করো, তাহলে 2 এ স্কোয়ার এইটা ইকুয়াল টু কত আসছে, দেখো 20। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত, 10। তাহলে এ ইকুয়াল টু কত, √10। এটা তুমি ভ্যালু বসাবে, বইয়ে যেটা কত দেওয়া আছে, 3.2। তাহলে এটার যে ভ্যালু সেটা হচ্ছে কত, 3.2।
তাহলে এখানে এ ইকুয়াল টু কত হচ্ছে 3.2। এখানে বার করতে বলেছে কণাটির দোলনের বিস্তার। তাহলে দেখো এটাই হচ্ছে কি সরল দৈর্ঘ্যতি সম্পন্ন কণার ক্ষেত্রে বিস্তার। তাহলে বিস্তারের রাশিমালা কি আমরা পেয়ে গেলাম, বোঝা গেল। তাহলে ফর্মুলাগুলো ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই সব প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এরপরে 16টা দেখো, বলেছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল দোলকের পিণ্ডটিকে সাম্যাবস্থানের সাপেক্ষে অনুভূমিক দিকে 2 সেন্টিমিটার দূরে নিয়ে ছেড়ে দেওয়া হলো, পিণ্ডটির গতির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি সরল দৈর্ঘ্যতি সম্পন্ন কণা এখানে যেটা বলেছে যে একটা নির্দিষ্ট দূরত্ব টেনে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ প্রান্তীয় অবস্থান থেকে সে কী করেছে, যাত্রা শুরু করেছে। আর প্রান্তীয় অবস্থান থেকে যাত্রা শুরু করলে তার সমীকরণ কী হয়, এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এইবার এখানে কি কি বলে দিয়েছে, সূত্রটার যে দৈর্ঘ্য সেটা বলে দিয়েছে 100 সেন্টিমিটার, অর্থাৎ স্মল এল এটা ইকুয়াল টু 100 সেন্টিমিটার। আর দেখো 2 সেন্টিমিটার টানা হয়েছে, তার মানে কি ওইটাই হবে কি তার বিস্তার। তাহলে এখানে দেখো এ ইকুয়াল টু কত 2 সেন্টিমিটার। তাহলে এইবার এখানে দেখো এইটা যদি হয় তাহলে আমরা জানি তার ক্ষেত্রে কি বার করতে বলেছে, তাহলে স্প্রিংটির গতির সমীকরণটা আমাকে কি বার করতে বলেছে। তাহলে দেখো এ যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে দেখো আমরা পর্যায়কাল, সেই পর্যায়কালটা যদি তার বার করি বা ওমেগার ভ্যালু যদি বার করি সেটা চলে আসবে। তাহলে দেখো এখান থেকে টি সমান হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার অফ কত এল বাই জি। তাহলে দেখো এটা কত আসবে 100 বাই কত 980। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো টি ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ, তাহলে এটা কেটে দিলে দেখো তোমার আসবে 5/49। ঠিক আছে, তাহলে এখান থেকে কার ভ্যালু আসবে, টি এর ভ্যালু আসবে। আর টি এর ভ্যালু যদি ওখান থেকে আমরা পেয়ে যাই তাহলে এখান থেকে দেখো আমরা জানি ওমেগা ইকুয়াল টু কত হয় 2 পাই বাই টি, তার মানে দেখো 2 পাই বাই 2 পাই ইন্টু রুট ওভার এইটা, তার মানে দেখো রুট ওভার অফ 49 ডিভাইডেড বাই কত 5 হবে। তাহলে 2 পাই কেটে গেল, তাহলে এইটার ভ্যালু আসছে কত 7/√5। তাহলে এটা কার ভ্যালু আসলো, ওমেগার ভ্যালু আসলো। ঠিক আছে, এইবার এখানে দেখো আমরা যদি বসাই তাহলে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, এই ফর্মুলায় আমাকে কি বসাতে হবে। এবার দেখো ওমেগা মানে কত 2 পাই বাই কত ক্যাপিটাল টি ইন্টু কত স্মল টি, এই ফর্মুলায় তুমি বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এইবার দেখো এখানে যেটা দেওয়া আছে আমরা এখানে থেকে তোমার ওমেগার ভ্যালু যেটা, সে ওমেগার ভ্যালু যদি তুমি বসিয়ে দাও বা এখান থেকে টি এর ভ্যালু যেটা পেয়েছো সেই টি এর ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে চলে আসবে। এইবার দেখো এখানে অ্যান্সার মিলাতে গেলে তোমার আমি যেটা এখানে করেছি এটা একটু দেখো যে জি এর ভ্যালুটা 980 না ধরে যদি ধরো আমি 1000 ধরে নিই। ঠিক আছে, জি এর ভ্যালুটা তুমি কি করো 1000 ধরে নাও, তাহলে দেখো ক্যালকুলেশন করতে অনেকটা সুবিধা হবে। তাহলে এখানে আমরা কি ধরে নিলাম 1000। ঠিক আছে, তাহলে দেখো এবার সহজে কী হয়ে যাবে 1/10 আসবে। তাহলে এইবার এখানে ওই টি এর ভ্যালুটা আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা ক্যালকুলেটরে এটা ক্যালকুলেট করে এই জায়গাটা কি বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেখবে চলে আসবে এক্স ইকুয়াল টু এর ভ্যালু কত 2 ইন্টু কস, তাহলে দেখো 2 পাই বাই ওইটা আসবে ইন্টু এখানে কত টি করে দেবে। তাহলে এখানে এই যে ভ্যালু সেটাকে তুমি ক্যালকুলেটরে বসালেই দেখবে এই যে সমীকরণ সেই সমীকরণটা কি চলে আসবে। এবার দেখো এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, যেখানে tan ইনভার্স 2/10 ইকুয়াল টু 10 এই 2/100 সেটা লেস দ্যান কি 4 ডিগ্রি। তাহলে এইখানে মানে কি যে সরল দৈর্ঘ্যতি সম্পন্ন একটা কণা হতে গেলে আমরা জানি তার যে কৌণিক বিস্তার, অর্থাৎ দেখবে এরকম ছিল এইখানে যতটা আমরা টেনে নিয়ে যাচ্ছি এখানে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা যদি তোমার 4 ডিগ্রির থেকে কম হয় তবেই তার গতিটাকে কি আমরা সরল দোলগতি বলতে পারি। যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে তখন সেটাকে কি সরল দোলগতি বলা যায় না। তাহলে ওই জন্য এখানে এইটা বলে দিয়েছে, মানে কি তোমার এই কণাটার
যে গতি সেই গতিটা কী হবে, অবশ্যই সরল দোল গতি হবে। কেন? কারণ এখানে তার কৌণিক বিস্তারটা কত, 4 ডিগ্রি থেকে কম বলে দিয়েছে। বুঝে গেল? তাহলে ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটরে বসিয়ে করবে। আচ্ছা, এরপরে দেখো 17 নম্বরেরটা বলেছে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড এবং পিণ্ডের ভর 10 গ্রাম হলে এবং পিণ্ডটির 4 সেন্টিমিটার বিস্তার নিয়ে দুলতে থাকলে মোট যান্ত্রিক শক্তি কত হবে। তাহলে দেখো জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলে একে চলে আসবে। আমরা জানি যে মোট যান্ত্রিক শক্তির ফর্মুলা কি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এবার এখানে দেখো সব কিছু বলে দিয়েছে, তাহলে ওই ফর্মুলায় বসালেই তোমাদেরকে চলে আসবে, এটা তোমরা নিজেরা করবে। ওকে, এরপরে 18টা দেখো, 18টা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার্ট দিয়ে রাখো তোমরা। দেখো বলেছে একটি ভরহীন স্থিতিস্থাপক স্প্রিংয়ের নিচে এম ভর ঝোলালে পর্যায়কাল যা হয়, অতিরিক্ত আরও স্মল এম ভর ঝোলালে পর্যায়কাল হয় তার এন গুণ। এবার বলেছে স্মল এম ও ক্যাপিটাল এন এর অনুপাত, স্মল এম ও ক্যাপিটাল এম এর অনুপাত কত হবে। তাহলে দেখো আমরা জানি সরল দোলগতি সম্পন্ন একটা কণার ফার্স্টে থেকে যদি আমরা এগোই, তাহলে দেখো এ ইকুয়াল টু কি হয়, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে ওমেগা ইকুয়াল টু কী ছিল, রুট ওভার অফ কে বাই এম। ঠিক আছে, দিয়ে পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, 2 পাই বাই ওমেগা, এটার সমান হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার অফ কত, এম বাই কে, এটা ছিল। এবার দেখো প্রথমে এই সরল দোলগতি সম্পন্ন এখানে কণাটার যে ভর সেটা কত বলে দিয়েছে, ক্যাপিটাল এম। তাহলে ওর পর্যায়কাল যদি আমরা ধরো T1 ধরে নিই, তাহলে সেই T1 ইকুয়াল টু কী হবে, 2 পাই ইন্টু রুট ওভার অফ ক্যাপিটাল এম বাই কত, কে। তারপরে কি করা হয়েছে, ওতে আরও আর একটা কি ভর যুক্ত করা হয়েছে এবং সেই ভরটা হচ্ছে কত, স্মল এম। তাহলে দেখো এখন ভর কত, এখন ভর সমান হচ্ছে ক্যাপিটাল এম আগে ছিল, তার সঙ্গে স্মল এম একটা কি যোগ করা হয়েছে। তাহলে দেখো যদি ভরটা চেঞ্জ হয় তাহলে তার পর্যায়কালও কী হবে, চেঞ্জ হবে। তাহলে এখন পর্যায়কাল যেটা, এখন পর্যায়কাল এটা তুমি ধরে নাও কি T2, তাহলে এটা সমান কী হবে, 2 পাই ইন্টু রুট ওভার অফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কত, কে। ঠিক আছে, এবার এখানে বলে দিয়েছে পরের যে পর্যায়কাল সেটা কি আগের যে পর্যায়কাল ছিল তার কত, এন গুণ। অর্থাৎ এখানে দেখো T2 ইকুয়াল টু কী হবে, এন ইন্টু কত, T1। তাহলে এটার সমান হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার অফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কত, কে। ক্লিয়ার? এবার দেখো এন ইন্টু T1 এর ভ্যালু কত, 2 পাই ইন্টু রুট ওভার অফ ক্যাপিটাল এম বাই কে। এটার সমান হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার অফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কত, কি। এটা আসলো। এইবার দেখো এখানে এইটা কেটে দাও, এটা কেটে দাও, দিয়ে স্কোয়ার করে দাও। তাহলে দেখো এন স্কোয়ার ইন্টু এম বাই কে, এটার সমান কি আসবে, এম প্লাস স্মল এম বাই কত, কে। কে কে কেটে দাও। ক্লিয়ার? তাহলে দেখো এন স্কোয়ার এটা ইকাল টু কী হবে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কত, ক্যাপিটাল এম। এটাকে তুমি ভাগ করে দাও, তাহলে দেখো 1 প্লাস স্মল এম প্লাস কত, ক্যাপিটাল এম। ঠিক আছে, এবার এখানে বার করতে কি বলেছে তোমার, যেটা বলেছে যে স্মল এম ও ক্যাপিটাল এমের অনুপাতটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এইটা যদি এইদিকে নিয়ে আসো তাহলে দেখো এন স্কোয়ার মাইনাস 1 এটার সমান কি আসবে, স্মল এম বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলেছে সে অনুসারে কি আমরা এগোবো। এবার বলেছে স্মল এম ও ক্যাপিটাল এম এর অনুপাত যেটা, সেই অনুপাতটা নির্ণয় করতে বলেছে। অতিরিক্ত আরও ভর ঝোলালে পর্যায়কাল হয় তার এন গুণ। ঠিক আছে, তাহলে দেখো ক্যালকুলেশনটা, তাহলে এইবার অনুপাতটা দেখো এখানে, তাহলে কি স্মল এম এবং ক্যাপিটাল এম এরকে অনুপাত বার করতে বলে দিয়েছে। তাহলে দেখো স্মল এম ইজ টু ক্যাপিটাল এম, এটা সমান তাহলে কত আসছে, দেখো এন স্কোয়ার মাইনাস 1 ইজ টু কত, 1। দেখো ঠিক আছে, ক্যালকুলেশনটা খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে দেখো প্রথমে T1 ইকাল টু কত, 2 পাই ইন্টু রুট ওভার অফ কত, এম বাই কে। দেখো এখানে আমরা পর্যায়কালের ভ্যালুটা বার করেছি,
দিয়ে এখানে তাহলে T1 ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ কত এম বাই কে। এবার পরে পর্যায়কাল কত T2, এটা সমান হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার অফ কত ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কে। এবার এই পর্যায়কালটা কি বলেছে, আগে যে পর্যায়কাল ছিল তার কত গুণ বলে দিয়েছে, এন গুণ বলে দিয়েছে। তাহলে দেখো T2 জায়গায় কত এন ইন্টু T1, তাহলে এন ইন্টু T1 এর ভ্যালু 2 পাই ইন্টু রুট ওভার, এটা দুই দিকে স্কোয়ার করে দিলাম, তাহলে এন স্কোয়ার ইন্টু দেখো এম বাই কে, তাহলে এখান থেকে কে কেটে গেল, তাহলে এন স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, এটাকে এইটার নিচে এটা আমরা কি নামিয়ে দিলাম। ক্লিয়ার? এবার এটা যদি ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে আলটিমেট এইটাই হচ্ছে দেখো অনুপাত স্মল এম বাই ক্যাপিটাল এন, এম মানে কত এন স্কোয়ার মাইনাস 1। বোঝা গেল? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে বাকিগুলো হবে, তোমরা তাহলে এই আর থিওরি তোমরা ভালো করে পড়ো, কারণ এই চ্যাপ্টারটা না পড়লে বাকিগুলো কিন্তু বুঝতে পারবে না। ওকে।